সেটার উপরে বেসিস করে তার ফাঁসি হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি, যেই ব্যক্তিকে দেলু রাজাকার নামে আরেকজনের নাম সাজিয়ে তার সাক্ষীকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভারতে, ওটা ব্যক্তিগত আক্রমণ না? ব্যক্তিগত চরিত্র হনন না? ওইটা চরিত্র হনন। আর আমি যেটা হনন করি সেটা হলো দুশ্চরিত্র হনন। আর বলবেন যে কেন করে? আপনি কি মনে করেন যে আমার কাছে খালি এই যেগুলো দেখাইছি এগুলোই আছে, আর এর বাইরে কোনো কিছু নাই, আর কারোর কোনো কিছু নাই? দেখাই নেই কেন? আপনি এই এই ভিডিও ফুটেজ আর এইসব এই নগ্ন এগুলো দিয়েই এই দেশের রাজনীতি কন্ট্রোল করে ভারত। বহু নেতা আছে, বহু নেতা, তারা চায় না ভারতের পক্ষে কাজ করতে। মোচড় দেওয়ার সুযোগ নেই। আপনি মোচড় দিলে ভাই এই যে এটা কিন্তু বের করে দেবে, এর আগে বের করাও হয়েছে এরকম অনেকের। আওয়ামী লীগ সরকারের সময় আপনি কি মনে করেন ওই যে ডাক্তার মুরাদ, এটা কি এমনিতেই বের হলো? এই যে 2 দিন আগে আপনার মাহফুজুর রহমানের ডিজিএফআই ভাতাপ্রাপ্ত যারা আছে তারা মাহমুদুর রহমান ভাই আপনার পাসপোর্ট করলো। মাহমুদুর রহমান কি ফকিন্নি নাকি? মাহমুদুর রহমানের ইয়েতে যায় তারপরে 2.5 লাখ টাকা খরচ করে, এখন তো টার্কিতে আপনার $4 লাখ সেখানে সিটিজেনশিপ নিতে লাগে, তখন $2.5 লাখ লাগতো, একসময় $1 লাখ লাগতো। তো মাহমুদুর রহমান তো জমিদার, মাহমুদুর রহমানের এই ক্ষমতা নাই। মাহমুদুর রহমানের শ্বশুরের কয়েক হাজার কোটি টাকার মালিক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান নিজেও তো সেই কবে থেকে উনি শাহিন পুকুরের সিইও, ওনার নিজের একটা সিরামিক কোম্পানি ছিল নিজের। উনি তো ভেসে আসেনি রে ভাই, উনি মানে বাংলাদেশের বড় বড় পদে, উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তো উনি কি মাঠ থেকে উঠে আসছে নাকি যে ওনার $2.5 লাখ জোগাড় করা? $2.5 লাখ মানে কি তখনকার দিনে? এখন তো 125 টাকা করে ডলার, তখন ছিল 80 টাকা 85 টাকা। মাহমুদ ভাই যখন টার্কিতে সিটিজেন হয়েছে তখন 80 টাকা 85 টাকা ছিল ডলার। তো কত ছিল মনে করেন? 1.5 কোটি টাকা ছিল। 1.5 কোটি টাকা দিয়ে সে সিটিজেন হয়েছে। এটার নাম চরিত্র হনন। আপনি যখন কোনো মানুষ দেশের জন্য ইলিয়াস, এটা মানে ওইখানে যে প্রশ্নটা আনছে, সেই প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো টাকা বের করা যায় না, বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে। তো উনি যদি এটা করে থাকেন তাহলে এই টাকাটা কিভাবে উনি আসলে এটা প্রশ্নটা, এটা টাকার সোর্সটা, এটা প্রশ্নটা মানে বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানি, আমি এটা শিওর না, সার্টেন না, আমি যতটুকু জানি মাহমুদ ভাই ইনভেস্টর কোটাতে ওখানে নাগরিক হননি। উনি প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় ওখানে নাগরিক হয়েছেন। হ্যাঁ, এটা আমি যতটুকু জানি। সোনার খুব ঘনিষ্ঠ লোকজন সেখানে যারা আছেন, মাহমুদ ভাই তো আমাদের দূরের কেউ তো না। আমি জানি উনি কিভাবে হয়েছেন, এটা আমি মোটামুটি নিশ্চিত। কিন্তু আমি এলাপে যাচ্ছি না যে উনি কিভাবে টাকা এনেছেন। আমি বললাম কি, ধরেন আমার বাবার যদি নাকি দেশে যদি 10 কোটি টাকা সম্পত্তি থাকে, আমি যুক্তরাষ্ট্রে একজনের যদি বলি, আমার অবস্থান থেকে আমি একজনকে এখন যাই যে ভাই $5,000 লাগবে, একটু দেওয়া যাবে কিনা। এখন আরেকজন দেখা গেল যে তার সামাজিক অবস্থানটা, তার অর্থনৈতিক এই নিরাপত্তাটা এতটুকু নাই, সে যদি যায় বলে যে ভাই আমারে $500 দিতে হবে, তাহলে ধার দিবে না। আমার চাইতে যার অর্থনৈতিক অবস্থা ভালো, সে যদি বলে 1 মিলিয়ন, ধরেন এখন যদি মেঘনা গ্রুপ এখানে এসে একজনের কাছ থেকে টাকা নেবে, তার জন্য তো $1 বিলিয়ন কোনো ব্যাপার না, $1 মিলিয়ন কোনো ব্যাপার না। ঠিক আছে, সে জানে যে দেশে আছে। সে কিভাবে এনেছে তারা কি জানতে চেয়েছে নাকি যে মাহমুদুর রহমান টাকা এনেছে কিনা? কিভাবে? কোনো কিছু না, জাস্ট পাসপোর্টটা। আপনি এই যে ওনার পাসপোর্টটা যে আপনি দিলেন, এটা কি মানে ইথিক্যাল? এটা আপনি দিতে পারেন? একজন ব্যক্তির পাসপোর্ট আপনি পাবলিক করলেন, আপনার যদি নাকি মনে করেন সেখানে সে টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করে সে তুরস্কে টাকা না, ওটা গ্রেফতার করেন, ওনার যদি মামলা করেন। মাহমুদ ভাই যে টার্কির নাগরিক এটা কে না জানতো? সেটাই তো, ওই অনুসন্ধানী সাংবাদিক ছাড়া আর কে না জানতো? সম্ভবত একাই জানতো না এটা, মাহমুদ ভাই যে টার্কির নাগরিক। হ্যাঁ, মাহমুদ ভাই যখন টার্কিতে, বাংলাদেশে তো আর কখনো গুম হবে না, বাংলাদেশে আর কোনোদিন আয়নাঘর হবে না, বাংলাদেশে কোনোদিন আর একটা হাসিনা হবে না, বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। ওই দৌড়াইতে জয় বাংলা স্লোগান দিতে পারবে, কোনোদিন রাজপথে দাঁড়ায় লেজিটিমেটলি জয় বাংলা স্লোগান দিতে পারবে না। সো আমাদের প্রোগ্রেস আছে, কিন্তু সেটা হয়তো আমাদের যথেষ্ট না।
বাংলাদেশে আর কখনো আসলে সেই ফ্যাসিবাদ ফিরে না আসুক, সেটি সবারই আসলে কামনা। আমি খুব ছোট্ট করে ইলিয়াস হোসেন আপনার কাছে একটি প্রশ্ন একটু জানতে চাইবো। আমরা দেখেছিলাম আপনার একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আপনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ ট্রান্সকম গ্রুপের যে পারিবারিক একটি হত্যাকাণ্ডের বিষয়টি সামনে এনেছিলেন। এটিও তো একটি অনেক বড় গুরুতর বিষয় আসলে, সেটি তদন্ত কিংবা আইনানুগ প্রক্রিয়ার আসলে আপডেটটা কি আপনার কাছ থেকে যদি একটু জেনে আসতে পারি। ইলিয়াস হোসেন, আপনাকে একটু আনমিউট করে কথা বলতে হবে। দুঃখিত, আমি যেটা বললাম যে 111 এর কথা এই যে দাদা বললো যে মাহফুজ আনাম এবং মতির যেই ওদের যে ভূমিকা, মাহফুজ আনাম কিন্তু এই কেন বছর 2 আগে একটা ভিডিওতে সে সেটা স্বীকার করেছে যে 111 এর সময় ডিজিএফআই এর দেয়া সংবাদ আমাদের করা হয়নি, মানে করা ঠিক হয়নি, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। জি, নিজে স্বীকার করেছে, ক্ষমা চাইনি, বলছে আমার ভুল হয়েছে, রিগ্রেট করেছে। it was my bad editorial judgment. রাইট, it was my bad editorial judgment. ক্ষমা চাইনি, কিসের ক্ষমা চাইবো? ও ক্ষমা চাইবে কেন? ও তো ঈশ্বর, ও তো ফেরেশতা, ও স্বীকার করেছে, সে তার এই ভুলটাকে সে স্বীকার করেছে। এডিটোরিয়াল জাজমেন্ট, ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট শব্দের একেবারে পারলে কবিতা লিখে ফেলে আর কি। এখন আপনি একটা আমি ভুল করছি, মাপ চাই, ওই কথা তো ওরা বলবে না, ওরা আমরা বলবো, আমরা যারা এলিট না আমরা বলবো। ঘটনা খালি একটা না, এরকম ঘটনা অনেক আছে। এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আপনি আজকে যে সরকার কথা বলছে যে আমরা কেন এটার বিরুদ্ধে কথা বলছি, এটা করে রাষ্ট্রের খুব নাকি আমরা নাকি অস্থিতিশীলতা বিশৃঙ্খলা তৈরি করছি, এই রাষ্ট্রের বিশৃঙ্খলা এই সরকার তৈরি করেছে। একজন বাণিজ্য মন্ত্রী, মানে রাজনীতি যারা করবে তাদের আপনি শপথ দিবেন, তাদের আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে যে আমরা রাষ্ট্রের থেকে কোনো সুবিধা প্রাপ্ত হব না। কিন্তু আপনি ইউনূসের সরকার, এটা হলো গিয়া নতুন ধরনের সরকার, আপনি বাণিজ্য মন্ত্রী থাকবেন, আবার আপনি বিমান মন্ত্রী থাকবেন, আবার নতুন এয়ারলাইন্স এর লাইসেন্স নেওয়ার জন্য আপনি চাপ দিবেন তাদেরকে। আপনি বাণিজ্য উপদেষ্টার কথা বলছেন। বাণিজ্য উপদেষ্টা রেজওয়ানা, উনি এনজিওতেও থাকবেন, উপদেষ্টাও হবেন, বিভিন্ন কোম্পানি থেকে টাকাও নেবেন, আবার আওয়ামী লীগের দীপুর কাছ থেকেও টাকা নেবেন, দীপুর সব কোম্পানি ওনার জামাইয়ের নামে লিখে নেবেন, সবই করবেন, ওনারা সবকিছু করবেন, কোনো বিচার হবে না। এখন মানুষ যখন দেখবে যে আমরা যেই জন্য, ধরেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আপনি আমাকে যা মনে চায় বলবেন, আপনার রাইট আছে, আপনার এখন আওয়ামী লীগের প্রতি অনেক ভালোবাসা আছে। আমি আমার এই জাতীয় সঙ্গীত চাই না, আমি তো ভাই এই দুর্নীতি কে করবে না করবে এগুলো নিয়ে আমি বিএনপি যখন ক্ষমতায় আসে নাই তখনই বলেছি যে বিএনপি আওয়ামী লীগ আমাদের দেশের মানুষের চরিত্র এটা, আপনি না চাইলেও করাপশনের সাথে আপনাকে জড়ায় যাইতে হবে, কোনো না কোনো ভাবে জড়ায় যাইতে হবে আপনাকে। এখন আপনি যখন এই জিনিসগুলো পাবেন না, এই মানুষেরও তো অনেক চাওয়া ছিল, সেই মানুষের এই চাওয়াগুলো যখন পূরণ হয় নাই, তারা তো তখন আইন হাতে তুলে নেবে। আপনি যে বললেন যে প্রথম আলো ডেইলি স্টারের উপরে অগ্নিকাণ্ডের ঘটনা, কেন মানুষের ক্ষোভ আপনি তো সামাল দিতে পারবেন না। আজকে এই গেল 15 দিন ধরে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, মানে কত উপর লেভেল থেকে করলে এটা করা যায়, আমি তো গত এই 10 বছর ধরে দেখছি যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলো কিভাবে কি করতে হয়, এটা অবাক করার বিষয় যে এত উপর লেভেল থেকে তারপরে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে লাগা হয়েছে। কেন? কারণ কথা বলতে দেওয়া হবে না। কথা বলতে দেওয়া হবে না কেন? আমরা বললাম গিয়া সব ওনাদের বিরুদ্ধে কথাবার্তা বলি, আমরা দেশের বিশৃঙ্খলা তৈরি করি। এই গেল 15 মাসে মনে করেন কথার কথা আমরা খুব বিশৃঙ্খলা করি, আমি আর পিনাকি দাদা আমরা দুজন সারাদিন বিশৃঙ্খলা করি, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখি। আপনি বলেন তো আমরা দুইজন এই গত 1.5 বছরে কয়জন মানুষকে হত্যা করেছে? এই ইউনূস সরকারের সময় সব মিলায় শুধুমাত্র নদীতে ডুবিয়ে এই অজ্ঞাত লাশ পাওয়া গেছে 38 জনের। এই গেল 15 বছর, কয়দিন আগের জরিপ এটা, সব মিলিয়ে প্রায় 450 মানুষ খুন হয়েছে। আচ্ছা, কয়দিন আগে যেই ব্যক্তিরা আপনাদের কাছে বারবার তাদের নিরাপত্তা চেয়েছে, যাদের কারণে আপনি আজকে উপদেষ্টা হতে পেরেছেন, সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে লুকিয়ে রেখেছেন, ধরছেন না। আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম, হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে, এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে, তারা এই বাসায় করতে চায়, তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। হতে পারে তাকে হয়তো সেখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, আছে কিনা সেটা তারা বলতে পারবে। সো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল, তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের, সে রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই। আপনি যদি এটাকে মব বলেন, তাহলে মব আপনার কাছে মব, কারণ আপনি সেটাকে মব বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। আপনার ক্ষমতা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন। এটা হাসিনাও করতো, এটা হিটলারও করেছে, এটা সারা পৃথিবীতে সবাই করে। অতএব এই সরকারও যেই একনায়কতন্ত্র, যেই ফেসিবাদের যেই মানে প্রথম যে শুরুটা, সেই শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে। আপনার কি অনুসন্ধানী প্রতিবেদনের বাংলা এডিশন ভাই, বাংলা এডিশন হচ্ছে গিয়ে আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য নাকি বাংলা এডিশনই করেছে। বাংলা এডিশনকে কবে কোন মন্ত্রী, কোন উপদেষ্টা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিকাণ্ড হয় তাহলে সেটা প্রচার করা যাবে না? বাংলা এডিশনকে এরকম কোনো শর্ত দেওয়া ছিল নাকি? প্রথম আলোকে কি বলে দেওয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন, এই নিউজ করতে পারবেন না, যা ঘটে আমি সব দেখাইতে পারবো? আমি নিজে কি করেছি নাকি সেটা? বাংলা এডিশন করেছে সেটা। আমারে যদি নাকি আপনি দোষ দেন, আমারে দোষ দেন, কোনো সমস্যা নেই। বাংলা এডিশন কে? আমি বাংলা এডিশনের কি? আমি বাংলা এডিশনের কিছু নাকি? আচ্ছা ইলিয়াস, এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, সরি ফর ইন্টারাপশন। মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি, বাংলা এডিশনের কোন একজন সাংবাদিককে নাকি দেখা গেছে ওইখানে। বাংলা এডিশনের কোনো সাংবাদিক না। প্রথম কথা হচ্ছে, যার কথা বলা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ইয়েগুলোতে আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ, সে যখন কিনা ভাঙচুরের ঘটনা আপনার অগ্নিকাণ্ডের যে ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনার পরে সে 2 হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে। এখন কে ভাঙচুর করেছে, কি করেছে, আমি ওই আলাপেই যাব না, আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাব না। কিন্তু কোনো মানুষ এক জায়গায় ভাঙচুর হচ্ছে, সেইখানে এটা কি অপরাধ নাকি এভাবে হাত তুলে ছবি তোলা? তাকে কেউ ভাঙচুর করতে দেখেছে? সে কাউকে ভাঙচুর করতে বলেছে এরকম কোন ছবি আছে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছেলে আমাদের বাংলা এডিশনের কোনো রিপোর্টারও না, কোনো কিছুই না। সে আমাদের সাথে, আমার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক। সে দেশের বাইরে থাকে, কিছুদিনের জন্য দেশে এসছে, সে সৌদিতে থাকে, কিছুদিনের জন্য দেশে এসছে, এবং তার কাছে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে সে আমার অ্যাডমিন। আমার ফেসবুক পেজ গণমাধ্যমে বাংলা এডিশনের সে কোন না, বাংলা এডিশনের কোনো এমপ্লয়ি না সে। আমার খুব ঘনিষ্ঠ, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের অ্যাডমিন সে। আমার খুবই ক্লোজ একটা ছোট ভাই। কিন্তু পিনাকি ভট্টাচার্য, মানে আপনার প্রশ্নের সাথে কথা হচ্ছে দাদা যে কেউ যদি নাকি এক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে এইভাবে একটা ছবি তুলেছে, এই ছবিটাই সবখানে। কিন্তু কোন গণমাধ্যম কর্মীর সংশ্লিষ্টতা যদিও প্রমাণ পাওয়া যায়, তার ভিত্তি থেকে কি একটি গণমাধ্যমকে আসলে বন্ধ করে দেওয়া যায় কিনা, সেটিও তো একটি বড় প্রশ্ন। না, সেটা তো বটেই। আমি তো পরের দিনই ওইটা লিখেছি, যখন আমি এটা জানতে পারলাম যে এটা এনওসি বাতিল করা হয়েছে, যে বাংলা এডিশনের অপরাধ থেকে। তখন আমাকেই আবার ওই ছবিটা পাঠিয়ে বলা হয়েছে যে প্রবাবলি এই কারণে। আমি সেই জন্য বললাম, যেহেতু একটা রেকর্ড থাকবে, সেই জন্য বললাম এটার একটা জবাব থাকা উচিত ছিল আর কি। পরিষ্কার আমার মনে হয়। আমরা একটু পিনাকি ভট্টাচার্য আপনার কাছে আসতে চাই, বাংলাদেশের যে সমসাময়িক রাজনীতির যে পালাবদল গুলো চলছে সেই প্রসঙ্গে কথা বলতে। আমরা গতকালকের একটি খুবই আলোচিত এবং আলোড়িত একটি প্রসঙ্গ একটু সামনে আনতে চাই আপনার মাধ্যমে। জামাতের আমিরের সাথে ভারতের গোপন বৈঠকের যে খবরটি আসলে প্রকাশ করেছে রয়টার্স, যদিও সেটি জামাতের আমিরের পক্ষ থেকে আরেকটি বিবৃতির মধ্যে দিয়ে বলা হয়েছে তিনি আসলে কোনো গোপন বৈঠকে আসলে মিলিত হননি। জাস্ট এটি ছিল আসলে সেই কূটনৈতিকদের কাছে বৈঠকটি তাদের পাবলিসিটির প্রসঙ্গেই মূলত রয়টার্সের সাথে বলা। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে জামাতের আমির যদি গোপন বৈঠক করার ইচ্ছাই পোষণ করবেন, তাহলে সেটি নিশ্চয়ই তিনি গণমাধ্যমকে প্রকাশ করতেন না। আবার সেক্ষেত্রে আমরা দেখলাম যে রয়টার্সের এই প্রতিবেদনের প্রেক্ষিতে আপনিও আসলে এক ধরনের বাহাবা দিচ্ছিলেন, এটি আসলে একটু যদি ব্যাখ্যা করেন।
দেখেন বাহবা দেওয়াটা আরো বেশি কিছু বলা উচিত ছিল। কারণটা হচ্ছে কি যে এইখানে আপনি বাংলাদেশের মিডিয়াগুলোর যে চরিত্র সেটা আপনি দেখতে পারবেন খুবই স্পষ্টভাবে। রয়টারে যেই সংবাদটা এসছে সেখানে এটা বলা হয়েছে যে শফিক সাহেব এটা কনফার্ম করছেন যে এই বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সাথে তার কথা হয়েছে বা আলাপ হয়েছে যখন ওনার বাইপাস হয়েছিল, এরকম একটা সময় আর কি। তারপরে আরো অনেকে এসেছিল এবং উনিও এসেছিলেন, এবং উনি এই বৈঠকটাকে গোপন রাখতে বলছিলেন। এবং আমি বলছি যে কেন আমি গোপন রাখবো, কেন সবার সাথেই তো আমার কথা হয়েছে, সবগুলো আমরা প্রকাশ করেছি, আমি কেন গোপন রাখবো? তো নিউজটা তো এইটুকুই, এর বেশি কিছু না, কিন্তু এইটুকুই। এবং এইটা হয়ে গেল যে জামাতের আমির গোপন বৈঠক করেছেন। হ্যাঁ, মানে অনেকটা গোপন বৈঠক করে সেটা মানে ফাঁস করে দিয়েছেন। জি, কতখানি মিথ্যাচার। মানে কূটনীতিক বলছিল যে এই বৈঠকের কথাটা গোপন রেখেন, এবং আমি বলতেছি আমাকে ধরেন আজকে আপনার আর আমার সাথে কথা হচ্ছে, আপনি আসছেন আমার এখানে, এসে আপনি বললেন, মানে ঘটনাটা এরকম, আপনি আমার বাসায় আসছেন, বাসায় এসে আমার সাথে কথাবার্তা বলছেন, কথাবার্তা করে বললেন যে দাদা আমি যে আসছিলাম এটা কিন্তু বললেন না কাউকে। তখন আমি বললাম যে কেন ভাই বলবো না কেন, আরো অনেকেই তো আসে, আরো অনেকে এসছে, সবার কথাই বলছে, আপনার কথা কেন বলবো না? তো স্পষ্ট থাকা, পরিষ্কার থাকা উচিত। আমি একজন পাবলিক ফিগার, আমার কাছে আসছেন আপনি, আমি কেন এটা গোপন রাখবো? এই কথাই তো বলছে, মানে পত্রিকায় রয়টার্স এটাই আসছে। তো জি, মানে এইটাকে বলছে যে গোপন বৈঠক করা হয়েছে। এটা তো এত বড় মিথ্যাচার, এত বড় টুইস্ট, এইটা তো মানে কি আর বলবো, পিনাকি ভট্টাচার্য, আপনার ব্যাপারে এই ভদ্রলোক একটু কি বলবো, এই ভদ্রলোক একটু সরল ভাবে কথাবার্তা বলেন তো, সেই জন্য বোধহয় সবাই পেয়ে গেছে আর কি। সেই জন্য আমি ওনাকে বাহবা দিছি, বলছি যে ঠিক করছেন, এটা ভালো হয়েছে। আপনার ব্যাপারে আসলে অনেক সময় আপনার বিভিন্ন আপনার যে বয়ান, আসলে আপনি যেটি আপনার ফলোয়ারদের জন্য যেটি আসলে আপনি দেন, সেখানে আমরা অনেক সময় দেখি জামাতের প্রতি আপনাকে কিছুটা সফট মনে হয়। আসলে জামাতের সাথে কি আপনার কোনো বোঝাপড়া আছে কিনা? অনেকের এটি একটি বড় প্রশ্ন। পিনাকি ভট্টাচার্য, সম্পূরক প্রশ্ন করি, এটা আমার একজন 2 দিন আগে বলতেছে যে দাদা নাকি জামাতে নির্বাচন করবে, বুঝছেন? আমি হাসলাম। এটা আরো বড় খবর। জি বলেন। নির্বাচন নমিনেশন ফর সাবমিশনের ডেট তো পার হয়ে গেছে। তো এটা যে গুজব এবং এটা যে মিথ্যা কথা, সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যার আমি নির্মম সমালোচনা করিনি, ইনক্লুডিং জামাত। হ্যাঁ, সেই সমালোচনা আমি এখনো করি। আমার জামাত প্রসঙ্গে খুব ক্লিয়ার কিছু ক্রিটিসিজম আছে, আমি সেগুলো এই কিছুদিন আগে, আপনি ধরেন খুব বেশি না, আপনি যদি আমার গত মাস 3 ভিডিও দেখেন, এর মধ্যেই আছে। আমি এক্সাক্ট ভিডিওটার কথা বলতে পারছি না, মাস 3 বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আছে। জামাত ইসলামের লোকেরা যখন আমার সাথে কথা বলে, আমি তাদেরকেও বলি, তখনও এগুলো বলি। যেমন আজকের অনুষ্ঠানের সময় আমি বলতে চাই যে 1971-এ জামাতের যে ভূমিকা, এইটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে, স্পষ্ট ন্যারেটিভ লাগবে জামাতের ইসলামের তরফ থেকে। 1947-এ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল জামাত ইসলাম, সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে। এগুলো আমার ভিডিওতে, বেশি দিন আগের কথা না। মানুষ তো আমাকে 2013-র ভিডিও দেখায়, আমি এইটা এখনকার এই সময়ের ভিডিওতে বলেছি। আমার 2013-র একটা ভিডিও কিন্তু আওয়ামী লীগাররা দেখায়, আমি তখন ওইখানে জামাতকে অভিযুক্ত করছি কয়েকটা প্রশ্নে। আমার সেই অভিযোগ স্টিল আমার অভিযোগ ভ্যালিড। আমি এটা জামাতকে বলি যে 1971-এর 25শে মার্চ একটা গণহত্যা হয়েছিল কিনা, টেক্সট বুক রেফারেন্স হয়েছিল। ইয়েস, জামাত এটা অস্বীকার করে না। আমি তখন তাদেরকে দ্বিতীয় প্রশ্নটা করি, আপনারা কখনো মানে ওই 1971-এর 25শে মার্চ থেকে 1971-এর 16 ডিসেম্বরের মধ্যে আপনারা কখনো
এই গণহত্যার জন্য নিন্দা জানাইছিলেন? বলে না, আমরা জানাইনি। তাহলে এইখানেই তো আপনার একটা মরাল ফেলিওর, আপনাকে এটাকে স্বীকার করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে 1971-এর 25শে মার্চের পর থেকে 1971-এর 16 ডিসেম্বর পর্যন্ত যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্টও তো আপনাদের মন্ত্রী ছিল, আপনাদের দলের মন্ত্রী ছিল, দলের লোক ছিল মন্ত্রী হিসাবে। তো তাহলে 1971-এ পাকিস্তানিরা যা যা করেছে, এটাই তো আপনার দায় চলে আসে এমনিতেই, তাই না? এটা আপনাকে এই দায়টা তো নিতে হবে। এখন এটা আপনি কিভাবে নেবেন? এটা তো আমি তার জামাত করি না, আমি তার এটা বলে দেবো না, এটা ওনাদেরকেই বলতে হবে। এই সমালোচনাটা ভ্যালিড সমালোচনা, তো এটা আমার, এই সমালোচনাটা আমার এখনো আছে, আমি এখনো বলি ওনাদেরকে এটা। এবং এইটাকে স্পষ্ট করা, এইটা ক্লিয়ার করা, যদি নিজেদের দায় থাকে সেটাকে স্বীকার করা, এটা এখনই সময়। কিন্তু পীরিকা ভট্টাচার্য, আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার যদি একটু দেখি, যে জামাতের সমালোচনা করার জন্য ঘুরে ফিরে 71-এই কেন বারবার ফিরে যেতে হয় আসলে? মানে জামাতের সমালোচনার জন্য সমকালীন কোনো বিষয় কি আসলে নেই যেটি নিয়ে আসলে আমরা তাদের রাজনৈতিক না, ঠিক আছে, আই গেট ইউর পয়েন্ট। দেখেন, আমি যে জামাতের সমালোচনা করলাম এখন 71 নিয়ে, সে সমালোচনা কি বিএনপি করতেছে? না, কিন্তু বিএনপি সমালোচনার ভাষা কিন্তু সেটা না। বিএনপি অন্য কিছু বলে, আওয়ামী লীগ কিন্তু অন্য কিছু বলে সমালোচনা করে। আমি কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি সমালোচনা করছি, ক্রিটিসিজম তো করছি। আর আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু শুধু 71 না, আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু 47। জি হ্যাঁ, আমি বলছি, আমি জামাতের নেতাদেরকে বলছি, কর্মীদেরকে বলি আর কি, যে দেখেন, আপনারা 47-এ পাকিস্তান আন্দোলনটা কি ছিল? যে ভারতের নির্যাতিত বা পটেনশিয়ালি নির্যাতিত সংখ্যালঘুদের জন্য আমাদের একটা আলাদা রাষ্ট্র দরকার, তাদের নিরাপত্তার জন্য। এটাই তো পাকিস্তান আন্দোলনের মূল কথা। মানে সে পাকিস্তান তো শুধু মুসলমানদের আবাসভূমি ছিল না, এটা দলিতদেরও আবাসভূমি ছিল। হ্যাঁ, দলিত এবং মুসলমানরা একসাথেই পাকিস্তান আন্দোলন করছিল। যোগেন মন্ডল তো একসাথে মুসলিম লীগের সাথে আন্দোলন করছিল। যোগেন মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিল, থাকতে পারেননি, সেটা অন্য বিষয়। তো তাহলে আজকে আপনি বোঝেন যে আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত, আপনি 47-এ বুঝলেন না কেন? তাহলে তখন কেন জিন্নার বিরোধিতা করলেন? আমার ইয়েটা কিন্তু জামাতকে ছোট করার জন্য না, জামাতকে লজ্জা দেওয়ার জন্যও কিন্তু না। আমার সমালোচনাটা হচ্ছে, আমি নিশ্চিত হতে চাই আপনি ভবিষ্যতে এই একই রকমের ভুল আর করবেন না। পলিটিক্যাল মিস্টেক তো স্বীকার করতে হয়, আমরা তো কেউই ফেরেশতা না। জামাতের লোকেরা কিন্তু আবার বলে আমরা তো ভুল করতেই পারি। আমি বলি হ্যাঁ, সেটাকে আপনি একটা ন্যারেটিভ আকারে তো আপনাকে সমাজের কাছে বলতে হবে, একটা ন্যারেটিভ আকারে বলতে। খুবই পরিষ্কার। আমাদের কাছে আসলে আরো বেশ কিছু প্রশ্ন আছে, আমরা একটু ইলিয়াস হোসেন আপনার কাছ থেকে আপনার ব্যক্তিগত বিষয়ে আসলে প্রশ্নটি না করলেই নয়। আপনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ শোনা যায় যে আপনি মানুষের চরিত্র হননের চেষ্টা করে থাকেন, বিশেষ করে নারীদের বিরুদ্ধে চরিত্র হননের মতো অভিযোগ আপনার ব্যাপারে করা হয়। কারোর সাথে কারো একান্ত ব্যক্তিগত আলাপ যদি থাকে কিংবা কোনো সম্পর্ক যদি থাকে, আসলে সেটি নিয়ে আসলে আগ্রহী হওয়াটা কতটুকু যৌক্তিক, সেই প্রশ্নটিও রয়েছে আপনার ব্যাপারে। আবার একটু আনমিউট করে কথা বলতে হবে ইলিয়াস হোসেন। ধন্যবাদ। আমি আসলে চরিত্র হনন করি না, আমি দুশ্চরিত্র হনন করি। এখন আপনি আমার ব্যক্তিগত আক্রমণের কথা বলবেন, যারা এই কথাগুলো সুন্দর করে লেখে তাদের 3 দিন আগের পোস্টে যাবেন, যাই দেখবেন যে অনেক মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে করেছে। আচ্ছা, দাদা আজ থেকে কয় বছর আগে কোন এক নারীর সাথে তার সম্পর্ক ছিল, সেই সম্পর্কের বিষয় টেনে এনে তারা নানান ধরনের এআই দিয়ে ভিডিও টিডিও বানায় টানায় নানান কিছু করে না, এগুলো করে। এটা তো ব্যক্তিগত সমস্যা নাকি? আচ্ছা, আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন দেখেন নাই আপনি? এই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? এটা ওরা করে নাই, ওরা শুরু করেছে এটা। এই ব্যক্তিগত চরিত্র হননের মাধ্যমে শুধু সোশ্যাল মিডিয়াতে কথা বলা না, এই দেশে ফাঁসি হয়ে গিয়েছে, জানেন এটা? শহীদ মতিউর রহমান নিজামী, তিনি নাকি কোন নারীকে ধরে হরিণ সহ নিয়ে পাঞ্জাবিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছে, সেটার উপরে বেসিস করে তার ফাঁসি হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি, যেই ব্যক্তিকে
দেলু রাজাকার নামে আরেকজনের নাম সাজিয়ে তার সাক্ষীকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভারতে। ওটা ব্যক্তিগত আক্রমণ না? ব্যক্তিগত চরিত্র হনন না? ওইটা চরিত্র হনন। আর আমি যেটা হনন করি সেটা হলো দুশ্চরিত্র হনন। এখন বলবেন যে কেন করে? আপনি কি মনে করেন যে আমার কাছে খালি এই যেগুলো দেখাইছি এগুলোই আছে আর এর বাইরে কোনো কিছু নাই, আর কারোর কোনো কিছু নাই? দেখাই নেই কেন? আপনি এই এই ভিডিও ফুটেজ আর এইসব এই নগ্ন এগুলো দিয়েই এই দেশের রাজনীতি কন্ট্রোল করে ভারত। বহু নেতা আছে, বহু নেতা, তারা চায় না ভারতের পক্ষে কাজ করতে। মোচড় দেওয়ার সুযোগ নেই। আপনি মোচড় দিলে ভাই এই যে এটা কিন্তু বের করে দেবে। এর আগে বের করাও হয়েছে এরকম অনেকের। আওয়ামী লীগ সরকারের সময় আপনি কি মনে করেন ওই যে ডাক্তার মুরাদ, এটা কি এমনিতেই বের হলো? এই যে 2 দিন আগে আপনার মাহফুজুর রহমানের ডিজিএফআই এর ভাতাপ্রাপ্ত যারা আছে তারা মাহমুদুর রহমান ভাইয়ের আপনার পাসপোর্ট করলো। মাহমুদুর রহমান কি ফকিন্নি নাকি? মাহমুদুর রহমানের ইয়েতে যায় তারপরে 2.5 লাখ টাকা খরচ করে এখন তো টার্কিতে আপনার $4 লাখ সেখানে সিটিজেনশিপ নিতে লাগে। তখন $2.5 লাখ লাগতো, একসময় $1 লাখ লাগতো। তো মাহমুদুর রহমান তো জমিদার, মাহমুদুর রহমানের ওই ক্ষমতা নাই। মাহমুদুর রহমানের শ্বশুরের কয়েক হাজার কোটি টাকার মালিক। মাহমুদুর রহমান সেগুলো দিয়ে মাহমুদুর রহমান নিজেও তো সেই কবে থেকে উনি শাহিন পুকুরের সিইও, ওনার নিজের একটা সিরামিক কোম্পানি ছিল নিজের। উনি তো ভেসে আসেন রে ভাই। উনি মানে বাংলাদেশের বড় বড় পদে উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তো উনি কি মাঠ থেকে উঠে আসছে নাকি যে ওনার $2.5 লাখ জোগাড় করা? $2.5 লাখ মানে কি তখনকার দিনে? এখন তো 125 টাকা করে ডলার, তখন ছিল 80 টাকা 85 টাকা। মাহমুদ ভাই যখন টার্কিতে সিটিজেন হয়েছে তখন 80 টাকা 85 টাকা ছিল ডলার। তো কত ছিল মনে করেন? 1.5 কোটি টাকা ছিল। 1.5 কোটি টাকা দিয়ে সে সিটিজেন হয়েছে। এটার নাম চরিত্র হনন। আপনি যখন কোনো মানুষ দেশের জন্য ইলিয়াস, এটা মানে ওইখানে যে প্রশ্নটা আনছে সেই প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো টাকা বের করা যায় না। বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে। তো উনি যদি এটা করে থাকেন তাহলে এই টাকাটা কিভাবে উনি নিলেন? এটা প্রশ্নটা, এটা টাকার সোর্সটা, এটা প্রশ্নটা। মানে বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানি, আমি এটা শিওর না, সার্টেন না, আমি যতটুকু জানি মাহমুদ ভাই ইনভেস্টর কোটাতে ওখানে নাগরিক হননি। উনি প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় ওখানে নাগরিক হয়েছে। হ্যাঁ, এটা আমি যতটুকু জানি বলতে পারবো। ওনার খুব ঘনিষ্ঠ লোকজন সেখানে যারা আছেন, মাহমুদ ভাই তো আমাদের দূরের কেউ তো না। আমি জানি উনি কিভাবে হয়েছেন, এটা আমি মোটামুটি নিশ্চিত। কিন্তু আমি এলাপে যাচ্ছি না যে উনি কিভাবে টাকা এনেছেন। আমি বললাম কি, ধরেন আমার বাবার যদি নাকি দেশে যদি 10 কোটি টাকার সম্পত্তি থাকে, আমি যুক্তরাষ্ট্রে একজনের যদি বলি, আমার অবস্থান থেকে আমি একজনকে এখন যাই যে ভাই $5,000 লাগবে, একটু দেওয়া যাবে কিনা। এখন আরেকজন দেখা গেল যে তার সামাজিক অবস্থানটা, তার অর্থনৈতিক এই নিরাপত্তাটা এতটুকু নাই। সে যদি যায় বলে যে ভাই আমারে $500 দিতে হবে, তাহলে ধার দিবে না। আমার চাইতে যার অর্থনৈতিক অবস্থা ভালো, সে যদি বলে 1 মিলিয়ন, ধরেন এখন যদি মেঘনা গ্রুপ এখানে এসে একজনের কাছ থেকে টাকা নেবে, তার জন্য তো $1 বিলিয়ন কোনো ব্যাপার না, $1 মিলিয়ন কোনো ব্যাপার না। ঠিক আছে, সে জানে যে দেশে আছে। সে কিভাবে এনেছে তারা কি জানতে চেয়েছে নাকি? যে মাহমুদুর রহমান টাকা এনেছে কিনা, কিভাবে? কোনো কিছু না, জাস্ট পাসপোর্টটা। আপনি এই যে ওনার পাসপোর্টটা যে আপনি দিলেন, এটা কি মানে ইথিক্যাল? এটা আপনি দিতে পারেন? একজন ব্যক্তির পাসপোর্ট আপনি পাবলিক করলেন, আপনার যদি নাকি মনে করেন সেখানে সে টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করে সে তুরস্কে টাকা নেয়, ওরে গ্রেপ্তার করেন, ওনার বিরুদ্ধে মামলা করেন। মাহমুদ ভাই যে টার্কির নাগরিক এটা কে না জানতো? সেটাই তো। ওই অনুসন্ধানী সাংবাদিক ছাড়া আর কে না জানতো? সম্ভবত একাই জানতো না এটা, মাহমুদ ভাই যে টার্কির নাগরিক। হ্যাঁ, মাহমুদ ভাই যখন টার্কিতে গেছেন, নাগরিকত্ব পেয়েছেন, আমরা সবাই জানি। উনি নিজেই বলছেন, এমন না যে ওনাকে জিজ্ঞেস করে প্রশ্ন করে আমাদেরকে জানতে হয়েছে, তা না। উনি নিজেই বলছেন যে উনি টার্কির নাগরিকত্ব পাইছেন, এবং উনি কেন টার্কিতে গেলেন সেটারও কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন। উনি তো ফ্রান্সে আসতে পারতেন, উনি ইউরোপে আসতে পারতেন, উনি ইংল্যান্ডে যাইতে পারতেন, আমেরিকায় যাইতে পারতেন, কোথাও যাননি। আরো সুযোগ সুবিধা বেশি ওই সব দেশে। হ্যাঁ, আরো সুযোগ সুবিধা বেশি। এবং আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি। উনি বলছিলেন যে আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে আমি আজানের শব্দ শুনতে পারবো, এবং
কিছু, মানে আমি তো ইস্তাম্বুলে ছিলাম ওই যখন হাদি মারা যায়, এবং সবাই জানেন যে, এবং আমি ওই ইস্তাম্বুলে আমি এতদিন পরে প্রথম এতদিন পরে আমি আজানের শব্দ শুনলাম মসজিদ থেকে। আমার যে কি ভালো লাগলো তখন, মানে এমন না যে আমি রিলিজিয়াসলি আমার খুব ভালো লাগছে তা না, মানে আমি তো সেই ছোটবেলা থেকে আজানের শব্দ শুনে 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 বড় হয়েছি এতদিন পর্যন্ত। মানে এটা আমার মনের মধ্যে, আমার স্মৃতির মধ্যে এমন ভাবে গেঁথে আছে আজানের শব্দটা, যে যখন আসলো মানে আমার যে এত ভালো লাগলো তখন। এটা আপনার জন্য মানে এটা একটা নস্টালজিয়াও, এটা একটা নস্টালজিয়া, এটা একটা কল্পনা করা যায় না যে আমার এত ভালো লাগছে। এবং আমি ইস্তাম্বুলে আবার যাব, আমি শুধু আজানের শব্দ শোনার জন্য যাব, মানে আমি যদি দেশে যেতে না পারি অফকোর্স, তাহলে আমি শুধু আজানের শব্দ শোনার জন্য আমি। ইভেন মাহমুদুর রহমান তুরস্কে যাওয়ার আগেও তিনি দীর্ঘদিন মালয়েশিয়াতেও ছিলেন, যেখানে তিনি তার পিএইচডি সম্পন্ন করেছিলেন। সেটিও একটি মুসলিম দেশ। উনি খুব সম্ভবত মুসলিম দেশের বাইরে অন্য কোনো দেশ কখনো বেছে নেননি। যাই হোক, আমরা বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে আবার একটু আসি। পিনাকি ভট্টাচার্য, এনসিপি শেষ পর্যন্ত যে জামাতের সাথেই জোট করলো, নির্বাচনী যে সমঝোতা যেটি আসলে হলো, সেটির সফলতা কতখানি দেখছেন? আমি প্রথমে এই শব্দটার ব্যাপারে একটা আপত্তি জানাই রাখি। এনসিপি জামাতের সাথে জোট করেননি, একটা বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয়েছে। সেই ফ্রন্টে জামাত পার্ট, এনসিপিও পার্ট, অন্যান্য ইসলামী দলও পার্ট, এবি পার্টিও পার্ট। হ্যাঁ, এবং এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের পার্ট শুধু রাজনৈতিক দলগুলো নয়, অনেক সিভিল সোসাইটির লোকেরাও। মানে সেই অর্থে আপনি বলতে পারেন আমি নিজেকে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের সাথে নিজেকে অ্যালাইন্ড মনে করি। তারা মনে করে কিনা আমি জানি না, কিন্তু আমি নিজেকে অ্যালাইন্ড মনে করি এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের সাথে, এবং আমি তাদের সাফল্য কামনা করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টটা ফলাফল কেমন করবে, ভোটে ফলাফল কেমন করবে। এটা আমার একান্ত ব্যক্তিগত মত, আমার ইনটিউশন বলা যেতে পারে। আমার একান্ত ব্যক্তিগত মত যে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টই প্রধান ধারা হয়ে উঠবে, বাংলাদেশের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে। এবং তার সাথে যারা সিভিল সোসাইটির পার্ট আছে, আমি তো যাদেরকে চিনি, যারা নিজেদেরকে অ্যালাইন করে তার সাথে, হ্যাঁ, তারা মিললে, তারা একসাথে, এখনো এটাকে ক্রিস্টালাইজড হয়নি, কিন্তু তারা যদি একসাথে মিলে এই ফ্রন্টটার পাশে দাঁড়ায়, তাহলে এটা একটা অপ্রতিরোধ শক্তি হয়ে উঠবে আর কি। এবং আমি আপনাদেরকে বলতে পারি যে এই ফ্রন্টকে সাহায্য করার জন্য ইন্টেলেকচুয়ালি অনেক লোক কাজ করছে, অনেক লোক নানাভাবে কাজ করছে, হ্যাঁ, এবং খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ করছে, খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে। এবং সেগুলো আস্তে আস্তে দৃশ্যমান হবে, আস্তে আস্তে এগুলো দৃশ্যমান হবে। এবং আমি এই ফ্রন্টের সাথে এখানে যদি একটু যদি যুক্ত করে, পিনাকি ভট্টাচার্য, আপনিও দেখেছেন যে অনেকেই আসলে এভাবেও ব্যাখ্যা করছেন যে এনসিপির কয়েকজন নারী নেত্রী ইতিমধ্যে তারা দল থেকে বেরিয়ে গেছেন। এনসিপির যে নিজস্ব রাজনৈতিক সক্রিয়তা ছিল, সেটিও আসলে এই ফ্রন্টে, আপনি যেভাবে বলছিলেন, ফ্রন্টের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আসলে সেটিও হারালো কিনা, এবং এনসিপি ভেঙে নতুন করে আবার আরেকটি দল বেরিয়ে আসতে পারে এনসিপির মধ্য থেকে, সেটির সম্ভাবনা কতটুকু দেখছেন? আচ্ছা, আমার এই প্রসঙ্গে আমি একটা অনেক আগের একটা স্মৃতির কথা বলি আর কি। সেটা হচ্ছে 2001 সালের কথা। 2001 সালে তখন আমার অফিস ছিল, আমি তখন আর একটা ফ্রেঞ্চ কোম্পানিতে কাজ করতাম, তা আমার অফিসের